আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সই। মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। পবিত্র জুমাতুল বিদায়, মসজিদগুলোতে মুসল্লিদের জমায়েত, দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি কামনা। এবং ঈদের আনন্দ উদযাপনে নড়াইলে ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করার কথা জানান শি জিনপিং। ঢাকা ও বেইজিং এর মধ্যে অর্থনৈতিক কারিগরি সহায়তা বিষয়ক একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক সই হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ চীনা প্রতিনিধি দল আগে থেকেই প্রস্তুত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানাতে। সকালে বাংলাদেশ চীনের পতাকাবাহী গাড়িতে আসেন অধ্যাপক ইউনূস। তাকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের শুরুতেই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। ডক্টর ইউনূস প্রেসিডেন্ট জিনপিংকে মনে করিয়ে দেন চীনে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত, চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। অধ্যাপক ইউনূসের এমন প্রস্তাবে শি জিনপিং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। জিনপিং বলেন, অবশ্যই চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে চীনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল এ চীনা ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে যোগাযোগের সুযোগ অবারিত। পরে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
চীনের সঙ্গে অন্য দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করা প্রতিষ্ঠান চীনের কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াংয়ের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস। এছাড়াও চীন সরকারের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে কমপক্ষে ১৪৪ জন নিহত ও ৭ শতাধিক আহত হয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। এছাড়া ভূমিকম্পে থাইল্যান্ডের একটি নির্মাণাধীন ভবন ধসে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের পর মিয়ানমারের ৬ রাজ্য ও থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে রাস্তাঘাট সহ বহু ভবন ধসে পড়েছে। ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। সুব্রত গাইনের রিপোর্ট। মিয়ানমারের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হল যুদ্ধবিধ্বস্ত দেশটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে ১৭.২ কিলোমিটার দূরের সাগাইং শহর। ভূমিকম্পের মাত্রা এতটাই তীব্র ছিল যে থাইল্যান্ডেও ভয়াবহতা দেখা গেছে। এছাড়াও ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ, ভারত, চীন, লাওস সহ পার্শ্ববর্তী দেশ। মিয়ানমারের এই শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই। এর মধ্যে একটি মসজিদ আংশিকভাবে ভেঙে পড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির বাগো অঞ্চলে ভূমিকম্পের কারণে মসজিদের একাংশ ধসে তাদের মৃত্যু হয় বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। ভূমিকম্পে মিয়ানমারে ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত ৯১ বছরের আভা সেতু ধসে পড়েছে মিয়ানমারের বহু ভবন, রাস্তাঘাট ও ধর্মীয় উপাসনালয়। থাইল্যান্ডে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছিল বলে জানা গেছে। ভূমিকম্পের পর মিয়ানমারের ৬টি রাজ্য ও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকার। সুব্রত গাইন, চ্যানেল আই। ভোগান্তি ছাড়াই সড়ক পথে গ্রামের বাড়ি ঈদ করতে যাচ্ছেন নগরবাসী। পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন, সঠিক সময়ে বাস ছাড়তে পারছেন তারা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন, ঈদযাত্রা সহজ করতে দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থাই নেয়নি। নাজিব বেগের রিপোর্ট। দরজায় করান আছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, আর পরিবারের সাথে ঈদের মুহূর্তগুলো কাটাতে বাড়ি ফিরছেন নগরবাসী। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশা তাদের। তুলনামূলকভাবে এবারে যেহেতু কোনো যানজট নেই, সো এখন পর্যন্ত মনে হচ্ছে খুব স্বস্তিদায়কভাবে ইনশাআল্লাহ বাসে যেতে পারবো। দাদা বাসে যাচ্ছে। আমরা এবার বগুড়ায় ঈদ সেলিব্রেট করতে যাচ্ছি। ভিড় অনেক বেশি মনে হচ্ছে না, আশা করি বাকি যাত্রাটাও ভালোই কাটবে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবছর তেমন যানজট নেই। আজকে মোটামুটি আর জ্যাম থাকবে না, কালকে জ্যাম হতে পারে। কালকে গার্মেন্টস ছুটি হচ্ছে, গার্মেন্টস অনেক সময় লোকাল গাড়িগুলো ওনারা রিজার্ভ নিয়ে চলে যায়, আসলে বাইপাইল ওখান থেকে তো মূলত কালকে হওয়ার একটু সম্ভাবনা আছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী চাপ কমেছে ভোগান্তিও। টার্মিনাল পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা। সব দিক থেকে আমি মনে করি আমি স্যাটিসফাইড। এর চাইতে বেটার হতো বাংলাদেশে করা খুব ডিফিকাল্ট, চেষ্টা করবো যাতে এর চাইতে বেটার হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দক্ষিণের যে সিটি কর্পোরেশন আছে তারা কোনো উদ্যোগ নেয়নি এই রাস্তাটাকে অন্তত যাতে চলাচলের উপযোগী করতে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঈদ যাত্রায় ট্রেনে ঢাকা ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। রেলপথে যাত্রার খবর জানাতে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী মিথিলা নাজনীন। সরাসরি যাচ্ছি তার কাছে। মিথিলা, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর ট্রেনগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে? আপনি
আপনি যেমনটি বলছিলেন ট্রেনগুলো এবার সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে যে কাভার করছি সেখানে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি, আজকেও ঘটেনি। তবে আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কাভারেজ দিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে কোনো ভিড় নেই কিংবা কোনো যাত্রী এইবার কোনো যাত্রী ট্রেনের ছাদের উপর চড়ে যাত্রা করছে না। কিন্তু এখন যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে এটি চিত্র কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত আমরা যে চিত্রটি দেখিয়েছি তার চেয়ে কিন্তু ভিন্ন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি এখন ছেড়ে যাবে 11:15 ট্রেনটি ছাড়ার জন্য প্রস্তুত। তবে ট্রেনের ছাদে কিন্তু অনেক যাত্রী রয়েছে। একমাত্র ব্যতিক্রম এই এখনকার ট্রেনটি আমরা যেটি দেখছি, ট্রেনের ছাদে বিপুল পরিমাণ যাত্রী, ট্রেনের ভিতরে যাত্রী, ট্রেনের প্রত্যেকটি সিট পরিপূর্ণ এবং পাশাপাশি ট্রেনের ভিতরে অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছেন। তবে টিকিট সংকট কিংবা ট্রেন সময় মতো না ছাড়া এ ধরনের কোনো সমস্যার কথা কিন্তু এখন পর্যন্ত কোনো যাত্রীরা বলেন নাই। তবে সন্ধ্যা থেকে আমরা দেখেছি চিত্রা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে খুলনার উদ্দেশ্যে, তারপরে কক্সবাজার এক্সপ্রেস 11টায় ছেড়ে গিয়েছে এবং এই ট্রেনটি ছাড়া নির্ধারিত সময় 11:15। এবং ট্রেনে যারা যাত্রী তারা কিন্তু এরই মাঝে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার সাথে সাথে বসে গিয়েছে। তাদের ট্রেনের শিডিউল নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। তবে গতকাল থেকে আজ পর্যন্ত আমরা যে ফাঁকা রেল স্টেশন দেখেছি, এখনও যে খুব বেশি চাপ ওরকম না, ফাঁকা। তবে এই ট্রেনটা 11:15 যে পঞ্চগড় এক্সপ্রেসটা যাবে এই ট্রেনে কিন্তু আমরা বেশ যাত্রীদের চাপ দেখতে পাচ্ছি। যেটা আমি শুরুতেই বলছিলাম, ট্রেনের ছাদে কিন্তু যথেষ্ট লোক রয়েছে এবং এর বাইরে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ট্রেনের যেন শিডিউল বিপর্যয় না হয় এই জন্য তারা তৎপর রয়েছে। এবং রেলওয়ে কমলাপুর রেল স্টেশনে ঢোকার পথে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রেলওয়ে কর্তৃপক্ষ সকলেই সজাগ রয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঈদযাত্রা যেন স্বস্তির হয় এমনটি তারা নিশ্চিত করবেন বলে বলছেন রেলওয়ে প্রশাসন। বুশরা। মিথিলা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সড়ক পথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালীতে আছেন আমাদের সহকর্মী নাজিব বেগ। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, মহাখালীতে এই মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা? গ্রামের বাড়িতে যাওয়ার যে অনুভূতি এটাই কিন্তু অন্যরকম, আর সেটি যদি হয় ঈদ উৎসব উদযাপনের জন্য, সেটি তো আসলেই বলার অপেক্ষা রাখে না। এটি আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায়। তবে আমরা যেটি দেখি বরাবরই যে শেষ সময়টিতে এসে যাত্রীদের যে ভোগান্তি, যানজট বলি, সেটি কিন্তু বেড়ে যায়। তবে এখন পর্যন্ত এবছর আমরা যানজটের যেটি খবর পাচ্ছি যে সড়ক পথে যে যানজটের বিষয়টি সেটি এখন পর্যন্ত হয়নি। তবে যেহেতু আরও 2-3 দিন সময় আছে ঈদের আগে, সেটি আসলে ধরে রাখায় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এখানে দিনভর যাত্রী চাপ ছিল যতটা, তার চেয়ে রাত যত বাড়ছে তত আমরা দেখছি যে যাত্রীর সংখ্যা খানিকটা বেড়ে যাচ্ছে। তবে যাত্রীরা ঈদের সময় যে নর্মাল যে অভিযোগটি রয়েছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি, সেটি এইবারও রয়েছে। তবে সেটিকে খুব বড় বলে মনে করছেন না এই যে পরিবহন সংশ্লিষ্ট তারা। এই রুটটাতে মূলত উত্তরবঙ্গগামী এবং পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এই রুটের বাসগুলো মূলত এখান থেকে ছাড়ে। আজকে যেহেতু ঈদের ছুটি শুরু হয়েছে, আজকে থেকে সারাদিনের কর্মব্যস্ত সময় পার করে মূলত সন্ধ্যার পর থেকেই এখানকার যে ব্যস্ততা সেটি আমরা দেখতে পাচ্ছি, যাত্রী চাপ বেড়েছে। আর যেহেতু বিজিএম এর নির্দেশনা অনুযায়ী 26 থেকে 29 মার্চ পর্যন্ত ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আগামী 2-3 দিন যে মহাসড়কের যে অবস্থা সেটি আসলে ধরে রাখা কতটুকু সম্ভব হবে সেটি একটা বিষয়। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাসগুলোতে, উত্তরবঙ্গগামী সড়কে কিন্তু আমরা দেখি যে বিশেষ করে যমুনা সেতুর আগে একটি 4 ঘন্টার সড়ক কিন্তু আমরা অনেক সময় দেখি যে 15 ঘন্টা 16 ঘন্টা লেগে যায়। সেটি এই বছর ধরে রাখা মানে সেটি যেন না হয় সেটির জন্য কর্তৃপক্ষ চেষ্টা করছেন বলে আমরা জানাচ্ছি। তো এই হচ্ছে এখানকার অবস্থা। হয়তোবা আমরা যেটি বুঝতে পারছি যে সময় যত গড়াচ্ছে এখানকার যাত্রীর চাপ আরও বেড়ে যাচ্ছে। বুশরা। জি নাজিব, ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে আরামদায়ক পোশাকের বিক্রি বেড়েছে নগরীর দোকানগুলোতে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নানা রকম ডিসকাউন্টও রাখছেন বিক্রেতারা। আরো জানাচ্ছেন সুলতানা হিমু।
শেষ মুহূর্তের কেনাকাটায় ধুম লেগেছে মার্কেটে। সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি বেছে নিতে নগরবাসী ছুটছেন এই মার্কেট ও মার্কেট। পাঞ্জাবি থেকে শুরু করে বাচ্চাদের পোশাকের দোকানে সব জায়গায় ক্রেতাদের ভিড়। আর তাদের পছন্দ মাথায় রেখেই শোরুমগুলোতে সাজানো হয়েছে পোশাকের পসরা। শেষ মুহূর্তে ওই ছেলের জন্য কেনাকাটা করার জন্য এসেছি আর কি। পাঞ্জাবি নিব, গেঞ্জি নিব। এখানকার জিনিসগুলো একটু ভালো হয়, কমফোর্টেবল হয়। প্যান্ট আর গেঞ্জিগুলো ভালো লাগছে এবং পাঞ্জাবিগুলোর কালেকশনও মোটামুটি ভালোই। 1250 টাকার আমরা পাঞ্জাবিতে অফার রেখেছি এবং পাশাপাশি আমাদের 1450 টাকার হাফ শার্ট, এবং যেটা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় খুবই রিজনেবল প্রাইসে করা হয়েছে। তো পাশাপাশি আমাদের এবার পাঞ্জাবির কালেকশনটা খুবই ভালো করা হয়েছে। পেমেন্টে বিভিন্ন রকমের ক্যাশব্যাক অফার সহ বিক্রেতারা ডিসকাউন্ট রাখছেন নতুন পণ্যেও, যাতে সন্তুষ্ট ক্রেতারাও। 1000 টাকা করে নর্মাল প্রাইস ছিল, এখন ডিসকাউন্টে 800 টাকা রাখছি। আমাদের জন্য সহজ হয়ে গেছে। টি শার্ট পাঞ্জাবি আমি দুটাকে এগিয়ে রাখছি। আমি জুনিয়র কালেকশন তো আপনার এই 3-4 বছর ধরে শুরু হয়েছে, তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো। পোশাকের সাথে ম্যাচিং বেল্ট, মানিব্যাগ, টি শার্ট কালেকশনও রাখা হয়েছে দোকানগুলোতে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদায় মসজিদে মুসলমানরা এবছরের মতো রমজান মাসের শেষ জুম্মা পড়েছেন। খুতবায় বিদায় জানানো হয় পবিত্র রমজানকে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। চকর মালিথার রিপোর্ট। শুক্রবারের জুমার নামাজ প্রতিদিনের ওয়াক্ত নামাজের চেয়ে মুসলমানদের কাছে কিছুটা আলাদা। সারা বছরের যে কোনো মাসের তুলনায় পবিত্র রমজান মাসের জুমার ফজিলত ও বরকত বেশি, আর রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদা তার চেয়ে বেশি ফজিলতের, পাশাপাশি মুসলমানদের কাছে আবেগেরও বটে। তাই সকাল থেকেই প্রস্তুতি নিয়ে নামাজের অনেক আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। প্রস্তুতি নেন ফজিলতের এই নামাজ আদায়ের জন্য। আজানের পরপরই মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে সুবিধাজনক জায়গায় বসে পড়েন। চলতে থাকে খুতবা। খুতবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এই মাসকে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসের শেষ শুক্রবারে নামাজ আদায়ে এক কাতারে দাঁড়ান মুসল্লিরা। ইমামের পিছনে দাঁড়িয়ে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে মোনাজাতে দুহাত তুলে দোয়া করেন মুসল্লিরা। রমজানের নাজাতের এই সময়ে করুণা চান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আমদানিতে অনিয়মের ভুল দাবির উপর ভিত্তি করে সরকার স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। তারা বলছেন, অসাধু সুতা আমদানিকারকদের থামাতে সুতা আমদানি বন্ধ করা কোনো উপায় নয়। প্রয়োজনে সুতা পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের দাবি জানিয়েছেন তারা। আর সুতা আমদানিতে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে বেনাপোল কাস্টমস। মাসরুর শাকিলের রিপোর্ট। গেল বছর দেশে মোট সুতা আমদানি হয়েছে প্রায় 12 লাখ মেট্রিক টন। বেশিরভাগ আমদানি ভারত থেকে হলেও প্রায় 1 লাখের মতো সুতা এসেছে স্থলবন্দর ভোমরা, হিলি ও বেনাপোল দিয়ে। তবে ভুল তথ্য দিয়ে অতিরিক্ত সুতা আনার অভিযোগ করে আসছিল টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। তৈরি পোশাক প্রস্তুতকারকরা বলছেন, অভিযোগটি সঠিক নয়। প্রায় 25 বছর ধরে আমরা একই কমপ্লেইন শুনে আসতেছি যে প্রত্যেক দিন এই শত শত ট্রাক চোরাচালানের মাধ্যমে ঢুকে, কিন্তু আজ পর্যন্ত একটি ট্রাকও ধরা পড়লো না। এটা কি সম্ভব? কেউ যদি মনে করে যে এই সুতার অপব্যবহার হচ্ছে এবং এটার মিসইউজ হচ্ছে, তাহলে সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। ম্যানেজমেন্ট ঠিক না করে আমি আমার মাথা ব্যথা করতেছি দেখে মাথা কেটে ফেলে দেওয়া, সেটা তো সমাধান হইতে পারে না। বেনাপোল দিয়ে আমাদের লিড টাইমটা কম হয়ে যায় এবং এখানে আমরা আমাদের ওয়্যার হাউসিং কস্ট কমানো যায়, প্লাস ক্যাশ ইনভলভমেন্ট কমে যায়। সো ছোট ছোট ফ্যাক্টরিগুলির জন্য ব্যবসা বান্ধব হয়। তবে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আমদানির নামে তাদের ফাঁকি দিয়ে অতিরিক্ত সুতা আমদানির অভিযোগ সঠিক নয়।
এটা তো ঘটা ইম্পসিবল। এটা তো আমাদের এখানে অনেকগুলো এজেন্সি কাজ করে, আমরা নিজেরা কাজ করি, এটা আসলে ঘটাটা সম্ভব না। তারা আমাকে বলে যে এই মাল আসছে, এতটুকু ওজন আসছে, এবং সেই অনুযায়ী আমি তার ডকুমেন্টেশন ঠিক থাকলে, ইনভয়েস এগুলো ডকুমেন্ট, যাবতীয় ডকুমেন্ট ঠিক লাগলে আমরা মালটা জাস্ট অ্যাপ্রুভাল দেই। স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হলে তার বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রায় 2 যুগ ধরে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে ট্রাই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার নড়াইলের দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে উপহার সামগ্রী তুলে দেয় ট্রাই ফাউন্ডেশন। ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসন সহ সুধীজনেরা। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলের সুবিধাবঞ্চিত, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, দুধ, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এমন দুর্দিনে এই উপহার হাসি ফুটিয়েছে তাদের মুখে। আমরা গরিব মানুষ, কিনে খেতে পারি না, অভাব অভিযোগ, মা বোনেরা সবাই নিয়ে, বাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাবো শান্তিতে। আপনারাই প্রতি বছরে আমাকে সাহায্য করেন, তাইতে আমরা অনেক অনেক সাহায্য পাই। ট্রাই ফাউন্ডেশন আমাদের প্রতি বছর ত্রাণ দেয়, ঈদের একদিন আগেও দেয়, কোনোবার 5 দিন আগে দেয়। এবারে যে আগে দিচ্ছে আরও সুবিধা হবে। ঈদ উপলক্ষে রমজান মাসে ট্রাই ফাউন্ডেশন আমাদের যে সহযোগিতা করে, এটা পেয়ে আমরা অনেক খুশি থাকি। জাল্লা তোমার বাড়িতে আমরা ত্রাণ পাই, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমরা 2 দিন খাইয়ে রোজা রাখতে পারিছি, থাকতে পারিছি, এই জন্য আমরা খুব খুশি। ত্রাণটা দিচ্ছেন, এটা হলো পারিবারিক বাঁচার জন্য আর কি আমরা এই ত্রাণটা পাচ্ছি আর কি, এতে আমরা খুশি আছি। অনাহারে অর্ধাহারে থাকা এসব মানুষের ঈদ পালনে এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজসেবা কর্মকর্তা। অবশ্যই ট্রাই ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাবো। তারা যে এই যে ছিন্নমূল মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তাদের এই যে ঈদের খুশিটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমি ট্রাই ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দুর্যোগের সময় খাদ্য সামগ্রী আর তীব্র শীতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে যেমন এগিয়ে আসে ট্রাই ফাউন্ডেশন, তেমনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের পাশাপাশি আরো বিভিন্ন প্রতিষ্ঠান যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এই ঈদের সময় আমাদের যারা দরিদ্র জনগণ আছেন তাদের এই সুবিধাটা তাদের জন্য অনেক কাজে দেয় এবং তারা অনেক খুশিও হয়, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত। আমরা সরকারিভাবেও এ ধরনের উদ্যোগ নিচ্ছি। নড়াইল জেলায় 200 হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। বসা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। হার্টে রিং পরানোর 4 দিনের মাথায় অনেকটা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। দুপুরে এভার কেয়ার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান তামিম। সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলার আগে 2বার হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটের এই মহাতারকা। ওদিন তার হার্টে রিং পরানো হয়, এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে বিপদমুক্ত হয়েছেন তিনি। শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে তামিমের। পরবর্তী চিকিৎসার বিষয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে। 3-4 মাস পূর্ণ বিশ্রামের পর কার্ডিয়াক টিম পরীক্ষা নিরীক্ষা করে তিনি আবার খেলায় ফিরতে পারবেন কিনা সে বিষয়ে মতামত জানাবে। বিশু, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য খবর। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এখন অনেকের মাঝে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখা যাচ্ছে।
সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। সে সময় আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও অন্যরা উপস্থিত ছিলেন। মাধ্যমে বাংলাদেশে আবার গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, সেই গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলি হামলায় আরো 14 ফিলিস্তিনি নিহত। লিবিয়ার উপশহর হাদাত খালি করে দিতে তেল আবিবের নির্দেশ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নাটোরে রেনেসা অর্গানাইজেশন দারিদ্র বিমোচন ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংস্থার উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার বিকেলে নাটোর শহরের হাফরাস্তা মোড়ে ঈদ সামগ্রী বিতরণে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দলু, রেনেসা অর্গানাইজেশনের উপদেষ্টা ফরহাদ আলী দেওয়ান শাহিন, সংগঠনের সভাপতি শহীদুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুইট, দপ্তর সম্পাদক দুলাল আহমেদ এবং অন্যরা। সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর যৌক্তিক কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, গণপরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন ও সংসদ সদস্যের কাজ একসাথে সম্পন্ন করতে পারবেন। রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ গালিব এবং অন্যরা। প্রত্যেকটা সেক্টরকে আমরা যদি স্বনির্ভর করে গড়ে তুলতে পারি তাহলেই বাংলাদেশের মানুষের প্রকৃত যে মুক্তি, সেই মুক্তি অর্জন করা সম্ভব। আমরা মনে করি শুধুমাত্র কাঠামোগত উন্নয়ন নয়, শুধুমাত্র বিল্ডিং বা রাস্তাঘাটের উন্নয়ন নয়, বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের সেবায় তারা সার্বক্ষণিক সচেষ্ট থাকবে। এমন এক বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বর হামলায় 40 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় 7 জন নিহত হন। এর ফলে গত 24 ঘণ্টায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা 40 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 50,208 ছাড়িয়েছে। আহত হয়েছেন 1,13,910 জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের মতে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ আটকা থাকায় প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়ে যেতে পারে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে চলচ্চিত্র ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প। দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, আসিফ নূর, সিমরেন লুবাবা সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ঈদের দিন থেকে আইস্ক্রিনে দেখতে পারবেন দর্শক। এবার জানাবো কৃষি সংবাদ। শ্রমিকের পেছনে মোটা অঙ্কের টাকা খরচের কারণে আলু উৎপাদনের ব্যয় বেড়ে যায়। এজন্য আলু উৎপাদনে কৃষক দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছেন। এবারই জেলায় প্রথম আলু তোলার যন্ত্র পেয়ে আশার আলো দেখেছেন কৃষক। 1 ঘন্টায় 1 বিঘা জমির আলু উত্তোলন করা সম্ভব এ যন্ত্রের সাহায্যে। এবার রয়েছে প্রকৃতি সংবাদ।
ঋতুরাজ বসন্তের অপার্থিব সৌন্দর্যে সেজেছে বাংলার প্রকৃতি। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে উঠেছে বৃক্ষরাজি। নবপত্র পল্লবে প্রকৃতি হয়ে উঠেছে সবুজ শ্যামল। কোকিলের ডাক আর আমের মুকুলের ঘ্রাণে আকুল মানব হৃদয়। বসন্তের রূপ সৌন্দর্য প্রকৃতিকে যেমন রঙিন করেছে, তেমনি বার্তা ছড়াচ্ছে নবজাগরণেরও। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। গত এক বছরে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনায় দেশের 23টি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় 44 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। জুয়েলারি প্রতিষ্ঠান ও জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বাজুস জানায়, দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে ঈদকে কেন্দ্র করে চুরি ও ডাকাতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা চেয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। কুষ্টিয়া ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাক পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই 2 যাত্রীর প্রাণহানি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কুষ্টিয়া ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মা ও 2.5 বছরের সন্তানের। সকালে শহরের ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইতি খাতুন ও তার শিশু সন্তান আহনাফ। এ ঘটনায় ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ায় পোল্ট্রি ব্যবসায়ী সহ 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজু মিয়া ও পোল্ট্রি ব্যবসায়ী জিয়ারুল ইসলাম। শালনা হাইওয়ে পুলিশ জানিয়েছে, মুরগি ব্যবসায়ীর একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোতাপাড়া এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপের সামনে থাকা ওই 2 জন ঘটনাস্থলেই নিহত হন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে। বিকেলে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে আসেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামে ঈদ উল ফিতরের জামাতের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা আবু বক্কর ও অন্যরা উপস্থিত ছিলেন। ঈদের জামাত, প্রথম জামাত এবং প্রধান জামাত বরাবরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে হয়ে থাকে এবং আগামী ঈদের জামাত সকাল 8টায় আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি এটা অনুষ্ঠিত করার জন্য, এবং এরপরে দ্বিতীয় আরেকটি জামাত আছে 9:15টায় আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীকে আমরা সাহায্য সহযোগিতা করছি। এইভাবে আমরা কিছু সিসিটিভি আমরা এখানে দিচ্ছি যাতে করে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হ্যাপিনেস ফর অল প্রতি বছরের মতো এবারও অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আয়োজকরা জানান, সংগঠনটি 2006 সাল থেকে মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিকেলে রাজধানীর দক্ষিণখানের কাওয়াইর মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে হ্যাপিনেস ফর অল সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। সৌদি আরবের পর্যটন নগরী তায়েফে শরিয়া থানা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি। শরিয়া থানা বিএনপির আহ্বায়ক আহসানুল্লাহ মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান। আরও বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ফারুক, তায়েফ প্রাদেশিক বিএনপির সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া। সে সময় ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হোসেন মিয়া সহ তায়েফ প্রাদেশিক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 28 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি।
ঢাকায় সেহরির শেষ সময় 4:36, ইফতার 6:14, চট্টগ্রামে সেহরির শেষ সময় 4:31, ইফতার 6:09, রাজশাহীতে সেহরির শেষ সময় 4:43, ইফতার 6:21, খুলনায় সেহরির শেষ সময় 4:39, ইফতার 6:17, বরিশালে সেহরির শেষ সময় 4:37, ইফতার 6:15, সিলেটে সেহরির শেষ সময় 4:30, ইফতার 6:08, রংপুরে সেহরির শেষ সময় 4:42, ইফতার 6:20 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 4:34 এবং ইফতার 6:16। এর সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই। মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 144 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। পবিত্র জুমাতুল বিদায় মসজিদগুলোতে মুসল্লিদের জমায়েত, দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি কামনা। এবং ঈদের আনন্দ উদযাপনে নড়াইলে ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।